Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Taala. May peace, mercy and blessings of Allah Subhanahu wa Taala be on all of you. I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো আজকের আলোচ্য বিষয়টি কি। আমি আজকে আলোচনা করব একটি বিখ্যাত অটোবায়োগ্রাফি নিয়ে। এমন কি কোনো গল্প আছে যে গল্পটি আমাদের জীবন বদলে দিতে পারে, যে গল্পটি আমাদের পথ পরিবর্তন করতে পারে, যে গল্পটি আমাদেরকে হার্ডওয়ার্কিংয়ে বিশ্বাস করাতে পারে যে আমরা হার্ডওয়ার্কিংয়ের ফলে একদিন সফলতা অর্জন করতে পারি। অবশ্যই সেই গল্পটি হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। তো ওকে দেখো, যিনি গল্পটি লিখেছেন তার নাম এপিজে আব্দুল কালাম। তো তার পুরো নাম হচ্ছে আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। আমরা ওনাকে সবাই চিনি যে উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে। পাশাপাশি উনি মিসাইল ম্যান নামেও পরিচিত। তো উইংস অফ ফায়ার থেকে আমাদের স্ট্রং রুটস গল্পটিকে নেওয়া হয়েছে। স্ট্রং রুটস হচ্ছে উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলোকে নোট ডাউন করে নিতে পারো। তো দেখো, এই উইংস অফ ফায়ারের আরেকটা বৈশিষ্ট্য কি, যে উনি এই তার লেখালেখিগুলোতে হার্ড ওয়ার্ক, ফেইথ, ডিটারমিনেশন, পেট্রিয়টিজম অ্যান্ড সেলফ বিলিফকে তুলে ধরেছেন, ঠিক আছে। আবার তিনি তার অতীত জীবনে বা আর্লি জীবনে কি করতেন, খবরের কাগজ বিক্রি করতেন। যখন কালামের বাবা নৌকা চালাতেন বা বোট চালাতেন, তিনি আগে আমরা দেখে নেব যে এই স্ট্রং রুটস গল্পটির ক্যারেক্টার কারা কারা রয়েছে। দেখো, প্রথমেই আমরা দেখব কালাম। এবার কালামস প্যারেন্টস কারা কারা, জয়নুল আবদিন আর হচ্ছে আসিয়া আম্মা। ওনারা দুজন ছিলেন আইডিয়াল কাপল, ওকে, আইডিয়াল হেল্পমেট অফ জয়নুল আবদিন। মানে জয়নুল আবদিনের কিন্তু গার্লফ্রেন্ড না, কি ছিল, আইডিয়াল হেল্পমেট। গার্লফ্রেন্ড আলাদা বিষয় আর হেল্পমেট আলাদা বিষয়, পরে ব্যাখ্যা করছি। এবার হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, বা আমরা বলতে পারি পক্ষী লক্ষণ শাস্ত্রী, দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম শিবা টেম্পল। এই গল্পে উল্লেখিত অর্থাৎ রামেশ্বরমের একজন প্রধান পুরোহিত ছিলেন, তার নাম পক্ষী লক্ষণ শাস্ত্রী। উনি কে, ওনার আরেকটা পরিচয় হচ্ছে কালামের বাবার খুব কাছের বন্ধু। অর্থাৎ কালামের বাবা মুসলিম ছিলেন এবং মসজিদের ইমাম ছিলেন, কিন্তু এই পক্ষী লক্ষণ শাস্ত্রী কি ছিলেন, হিন্দু ছিলেন। অর্থাৎ শিব টেম্পলের অর্থাৎ শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন, ওকে। তবুও তাদের মধ্যে কি ছিল, ফ্রেন্ডলি ডিসকাশন। তারা উভয়ে মনে করতো ধর্মের অর্থ হচ্ছে মানুষের কল্যাণ করা, ধর্মের অর্থ হচ্ছে এক হওয়া। এবার পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, রামেশ্বরমে আরো আমরা দেখতে পাবো বিভিন্ন ধর্মের মানুষ। এই বিভিন্ন ধর্মের মানুষরা কালামের বাবার কাছে আসতো বিপদে পড়লে। এখানে দেখো রামেশ্বরম, যেখানে কালাম জন্মেছিলেন, দ্য বার্থ প্লেস অফ কালাম ইজ রামেশ্বরম। এই রামেশ্বরমে রয়েছে শিবা টেম্পল আর রয়েছে ভেরি ওল্ড মস্ক, একটা পুরনো মসজিদ। এই শিবা টেম্পলের প্রধান পুরোহিত আমি বললাম পক্ষী লক্ষণ শাস্ত্রী। আর ভেরি ওল্ড মস্ক, এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদের প্রধান ইমাম ছিলেন কালামের বাবা। দেখো, এবার আমরা গল্পটা শুরু করি। মনে রাখবে এটি একটি অটোবায়োগ্রাফি। তাহলে এখন বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি কি, যে when a person writes about anybody, about different person is called biography, or when a person writes about himself, about his own childhood is called autobiography, ওকে। তো দেখো, আমরা লাইনের মাধ্যমে, লাইন ব্যাখ্যার মাধ্যমে আমরা কি করব, সেই তথ্যগুলোকে আলোচনা করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে বঙ্গানুবাদ পড়ব, লাইনের অন্তর্নিহিত মিনিং পড়ব, তারপরে এই লাইন থেকে গ্রামার হতে পারে, কেননা আমাদের যেহেতু টেক্সচুয়াল গ্রামার। এবার বাংলা মানে করার জন্য আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে, বাক্য, প্যাসিভ বাক্য আর হচ্ছে নন অ্যাকশন বাক্য। তো ওকে, শুরু করি। লাইন 1, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তাহলে I refers to Kalam. Was born, জন্মগ্রহণ করেছিল, into a middle class Tamil family, একটি মধ্যবিত্ত তামিল পরিবারে, in the island town of Rameshwaram, রামেশ্বরমের একটা দ্বীপ নগরীতে। দ্বীপ কাকে বলা হয়, চারিদিকে সারাউন্ডেড কি, জল, মানে আইল্যান্ডে কি চারিদিকে জল থাকে। আর ইন দ্য আর্স্টওয়াইল, আর্স্টওয়াইল মানে কি, পূর্বতন বা আগের, কি, মাদ্রাস স্টেট, মাদ্রাস রাজ্যের। তো মাদ্রাস স্টেটের বর্তমান নাম কি বলো, তামিলনাড়ু।
তাহলে কালাম একজন বিজ্ঞানী ছিলেন, অথচ সে মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিল। এই কথার অর্থ কি? দেখো, কালামের বাবা ছিলেন একজন সাধারণ নৌকার মালিক। কি ছিলেন? সাধারণ নৌকার মালিক। ছোটবেলায় কালাম যখন দেখতেন তার বাবা প্রতিকূল আবহাওয়াতে সমুদ্রের পথে বা সমুদ্রের সাথে লড়াই করে সংসার চালাচ্ছেন, তখনই তিনি শিখেছিলেন, মানে কালাম শিখেছিল যে জীবন মানে লড়াই। জীবন মানে কি? লড়াই। তখন কালাম তার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে রেল স্টেশনে সকালবেলা গিয়ে কি করতেন? খবরের কাগজ কুড়োতেন এবং বাড়ি বাড়ি বিলি করতেন, যাতে পড়াশোনার খরচ চলে। এই মধ্যবিত্ত জীবনই তাকে মানে বড় হওয়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিল। এক কথায় জন্ম কোথায় হলো সেটা বড় কথা নয়, তুমি কোথায় পৌঁছতে চাও সেটাই আসল। কালাম প্রমাণ করেছেন যে রামেশ্বরমের বালি থেকে উঠে এসেও চাঁদের মাটিতেও ভারতের নাম লেখা যায়। তোমাদের বাড়ির অবস্থা যেমনই হোক না কেন, তোমাদের স্বপ্ন যেন থাকে আকাশ ছোঁয়া। ওকে, সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে ফিরে আসে, তোমাদেরও বারবার চেষ্টা করে যেতে হবে। তাহলে এই লাইনে পাস্ট নেভিল টেন্স ব্যবহার করা হয়েছে ওয়াজ বোর্ন। এখানে তিনটা ফ্রেজ রয়েছে। এই তিনটা ফ্রেজ থেকে আমাদের এমসিকিউ অতীব গুরুত্বপূর্ণ। মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ইন দ্য আইল্যান্ড টাউন রামেশ্বরম, ইন দ্য আর্টসওয়াইল মাদ্রাস স্ট্যাট। এখানে একটি ক্লজ রয়েছে, প্রিন্সিপাল ক্লজ, আই ওয়াজ বর্ন, অর্থাৎ এটি একটি সিম্পল সেন্টেন্স। ওকে, নেক্সট লাইন দেখো, মাই ফাদার জয়নুল আবদিন। দেখো, মাই ফাদারের পরে কমা। এই ব্যাখ্যাটাকে কি বলা হয়? এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তার মানে ব্যাখ্যাটা এমন যে মাই ফাদার ওয়াজ জয়নুল আবদিন। তো আমরা কি করতে পারি? বাক্যটাকে সিম্পলি এইভাবে কমার ব্যবহারে লিখতে পারি। তো মাই ফাদার রেফার্স টু জয়নুল আবদিন had neither much wealth, education nor much wealth. Despite these advantages, he possessed a great innate wisdom and a true generosity of spirit. কালাম ব্যাখ্যা করছেন যে আমার বাবা জয়নুল আবদিনের না তো কোনো প্রথাগত বা পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা যাকে বলা হয় ছিল, না তো অনেক ধনসম্পদ ছিল। এইসব অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, মানে দেখো ডেসপাইট, এই যে ডেসপাইট শব্দটা, ডেসপাইট, এটার আরেকটা সিনোনিম কি বলো? ইনস্পাইট অফ, ইনস্পাইট। আর এর পরিবর্তে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে আমরা কি করি? দো অথবা অলদো, তাই না? দো অথবা অলদো ব্যবহার করি। এখানে দেখো দিস শব্দটাকে লক্ষ্য করো, দিস। এই দিসটা কি? প্লুরাল। সিঙ্গুলারটা কি? এই দিস, তাই না? তারপরে কি হয়? দ্যাট। তারপরে কি হয়? দোজ। বলো তো এগুলো কি প্রোনাউন? এক কথায় পয়েন্টার্স প্রোনাউন, পয়েন্টার প্রোনাউন্স, অথবা আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট। আমরা বলি না যে এইগুলি বই, দিস আর বুকস। ওইগুলি বই, দোজ আর বুকস। এটি একটি কলম, দিস ইজ আ পেন। ওইটা একটা কলম, দ্যাট ইজ আ পেন। ওইটা একটা মেয়ে, দ্যাট ইজ আ গার্ল। এইভাবে আমরা কিন্তু দিস, দোজ, দ্যাট এগুলো ব্যবহার করি। তাহলে ডিসপাইট দিস অ্যাডভান্টেজেস মিন্স ডিফিকাল্টিস, কোনো প্রবলেমস। তাহলে কালামের বাবার এই অসুবিধাগুলি ছিল, মানে পুঁথিগত শিক্ষা ছিল না বা অনেক ধনসম্পদ ছিল না, তবুও হি পজেসড, অর্থাৎ সে অর্জন করেছিল কি? গ্রেট ইনেট উইজডম, বা তার ছিল যে চমৎকার সহজাত জ্ঞান, অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, আর কি? একটা খাঁটি মন, উদার মন। এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাহলে এই বাক্যটিকে যদি আমরা লক্ষ্য করি, যে প্রথমেই দেওয়া আছে পাস্ট ইনডেফিনিট হ্যাড, এখানে ভার্ব নিদার নর ইউজ করা হয়েছে। তারপর ডেসপাইট থেকে শুরু করে যদি সেন্টেন্সটাকে দেখি, তো সিম্পল সেন্টেন্স। কারণ কি? যে এখানে হি পজেসড, একটাই ক্লজ, পজেসড এখানে V2 অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? তার মানে এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে পরের সেন্টেন্সটা। এবার লক্ষ্য রাখি যে আমাদের অনেকের মতামত যে পড়াশুনো করলেই জ্ঞান লাভ করা যায়। তাহলে পুঁথিগত জ্ঞান, সহজাত জ্ঞানটা কি? মানে কালামের বাবা, অনেক সময় দেখা যায় না আমাদের গ্রামে অনেক কারা থাকে, দাদুরা থাকে, বয়স্ক লোকেরা, ওরা কিন্তু স্কুলে লেখাপড়া করেনি। যদি বিপদে পড়ি, পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য ওনাদের কাছে যাই কিনা, তো ওনাদের যে জ্ঞানটা থাকে সেটা কি? সহজাত জ্ঞান।
কালামের বাবা স্কুলে লেখাপড়া করেনি ঠিকই, কিন্তু কালামের বাবার মধ্যে কি ছিল? এই সহজাত জ্ঞানটা ছিল। অর্থাৎ আমরা যদি দেখি যে কালামের বাবার কোনো পিএইচডি বা বড় ডিগ্রি ছিল না, কিন্তু রামেশ্বরমের বড় বড় পণ্ডিত আর মৌলবীরা তার কাছে এসে পরামর্শ নিতেন। বোঝো বিষয়টা। যখন কালামের পড়াশোনার জন্য টাকার খুব অভাব দেখা দিত, তখন তার বাবা নিজের সামান্য পুঁজি থেকেও কালামকে সাহস যোগাতেন। তিনি বলতেন, শিক্ষা শুধু বই থেকে আসে না, আসে জীবন থেকে। আমাদের জীবন মানেই তো শিক্ষা। তাহলে শিক্ষা কি শুধু বই থেকে আসে? শিক্ষা কোথা থেকে আসে? আমাদের জীবন থেকে আসে, হার্ড ওয়ার্কিং থেকে আসে। অর্থাৎ পকেটের শূন্যতা কোনো মানুষকে গরিব করে না, মনের শূন্যতাই হলো আসল দরিদ্র। কালামের বাবা জানতেন ডিগ্রি হয়তো তোমাকে একটা চাকরি দেবে, কিন্তু জ্ঞান তোমাকে হাজারটা মানুষের ভরসা বানিয়ে দেবে। শুধু মুখস্থ বিদ্যা নয়, প্রকৃত জ্ঞান অর্জন করো, যাতে মানুষ তোমাকে তোমার কাজের জন্য মনে রাখে। নেক্সট লাইন, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। এখানে দেখো তো হ্যাড শব্দটা আছে। এই যে হ্যাড, এই হ্যাডের পরে আবার কি? ইন মাই মাদার আশি আম্মা। তাহলে এখানে হ্যাড অর্থ কি ছিল? এখানে হ্যাড অর্থ হচ্ছে ফাউন্ড অর্থ দিচ্ছে, এভাবে বলা যায়, মানে খুঁজে পেয়েছিল। হি বলতে জয়নুল আবদিন, হ্যাড খুঁজে পেয়েছিল। অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা, যে আমার মা আশি আম্মার মাঝে একজন আদর্শ সঙ্গিনীকে বা খুঁজে পেয়েছিল। তাহলে হেল্পমেট আর গার্লফ্রেন্ডের মধ্যে কি পার্থক্য? দেখো, হেল্পমেট তো তারাই যারা স্বামীদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, আর গার্লফ্রেন্ড তো তারাই, এই তুই যাবো না, তুই। এখন বেশিরভাগ যাদের বিয়ে হচ্ছে দেখবা, গার্লফ্রেন্ড যদি বিয়ে করে নিয়ে আসে, ওকে যদি বলে এক গ্লাস জল দাও, তো কেন উঠে নিতে পারো না? আমি দেখতে পাচ্ছি আমি কি কাজ করছি, বলে না? বলো। আর হেল্পমেট তো সে যে স্বামীকে বুঝবে। আদর্শ কি ছিল? আদর্শ কি ছিল বলো? সঙ্গিনী, জীবন সঙ্গিনী। হেল্পমেট, ওই জন্য হেল্পমেট খোঁজো, গার্লফ্রেন্ড নয়। নইলে যদি বললাম ফান্দে পড়িয়ে বগা, শুধু কান্দে কিন্তু বেরোতে পারে না, এরকম অবস্থা তৈরি হবে। ওকে, নেক্সট দেখো। তাহলে একবার কালামের পড়ার জন্য খুব টাকার দরকার ছিল, তো হেল্পমেটটা কি? আইডিয়াল হেল্পমেট কি? কেন কালামের মাকে আইডিয়াল হেল্পমেট বলা হচ্ছে? তার মা আশি আম্মা কোনো দ্বিধা না করে নিজের হাতের সোনার চুড়ি খুলে দিয়েছিলেন কালামকে। তিনি বাবার প্রতিটি সিদ্ধান্তে সাহস দিতেন। কে? কালামের মা। কালাম গভীর রাত পর্যন্ত পড়তেন বলে তার মা জেগে থাকতেন এবং কেরোসিনের আলোর ব্যবস্থা করতেন। এই আদর্শ মাই কালামের সাফল্যের কি? মেরুদণ্ড। আমরা জানি একটা পুরুষের সফলতায় কোনো নারীর হাত থাকে, যেমন কালামের সফলতায় কি? তার মায়ের হাত ছিল। তার মানে মা হলেন সেই নীরব মোমবাতি, যিনি নিজেকে পুড়িয়ে পুরো পরিবারকে আলোর পথ দেখান। মা হলেন সেই শক্তি যা অসম্ভবকেও সম্ভব করার সাহস যোগায়। অর্থাৎ মায়ের হাতের সামান্য খাবার আর দোয়া, কি বললাম? মায়ের হাতের সামান্য খাবার আর দোয়া পৃথিবীতে সবচেয়ে বড় বড় বাধা পার করে দেবে। তার মানে আমাদের মায়ের দোয়াটা এতটাই কার্যকরী শক্তি যে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। কার কাছে? আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। যারা প্রকৃত মুসলিম তারা এটা অবশ্যই বিশ্বাস করে। এখন একটা শব্দ, যে কালামের বাবা মুসলিম ছিলেন, এই মুসলিম শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মুসলিম? অর্থাৎ এই যে কালামের মা এরকম আদর্শ সঙ্গিনী, কালামের বাবা সংযমী মানুষ বা পরিশ্রমী মানুষ। কেন মুসলিম? শুধু কি মুসলিম বলে না, প্রকৃত মুসলিম বলে। তাহলে মুসলিম কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মুসলিম? The person who submitted his will to Allah subhanahu wa ta'ala or God is called Muslim. যে ব্যক্তি নিজের ইচ্ছাকে কি করে? আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। That means the person leads his life according to the commandment of Allah subhanahu wa ta'ala. যে ব্যক্তি নিজের মানে আল্লাহ subhanahu wa ta'ala বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, আমরা তাকে কি বলি? মুসলিম। যেমন উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি কালামের বাবা জয়নুল আবদিন এবং তার মা আশি আম্মা, ওনারা প্রকৃত মুসলিম ছিলেন। ওনারা কি করতেন? সুন্নাহ মেনে চলতেন। বলো তো আমাদের সুন্নাহ কে? বলো সুন্নাহটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুহাম্মদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন এই গোটা বিশ্বের শেষ নবী, লাস্ট মেসেঞ্জার অফ গড। আর কোনো নবী বা অবতার আসবেন না। উনি মুসলিমদেরও নবী, হিন্দুদেরও নবী, বৌদ্ধদেরও নবী, যতগুলো পৃথিবীতে ধর্মের মানুষ আছে সবার শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জন্য, or if you want to know about
Islam don't look at the Muslim. You have to look the driver of Islam. Do you know who is the driver of Islam? The driver of Islam is Prophet Muhammad sallallahu alaihi wasallam. ওই জন্য ইসলাম বুঝতে গেলে মুসলিমকে দেখো না, ইসলাম বুঝতে গেলে তুমি ইসলামের ড্রাইভারকে দেখো। যদি ড্রাইভার ঠিক হয়, কি রে, কঠিন পরিস্থিতিকেও কি করবে, গাড়িকে সঠিকভাবে চালাবে। আর যদি ড্রাইভার ঠিক না হয় তো অ্যাক্সিডেন্ট করে দিবে, ও মরবে, পেছনে গাড়ির প্যাসেঞ্জারও মরবে। ওই জন্য সব থেকে আদর্শবান লোক হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিশ্ব নবীকে বা আল্লাহর এই রহমতকে মেনে চলতেন বা এনার পথে চলতেন কারা? কালামের মা এবং কালামের বাবা। ওই জন্য তাদের মধ্যে এতটা হার্ড ওয়ার্কিং, এতটা সংযমী বিষয় আমরা দেখতে পেয়েছি। ওকে, next line. I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that for more outsider at with us than all the members of our own family put together. লাইনটাকে ব্র্যাকেট করে রাখো, এটা আমরা স্প্লিটিং এর জন্য গুরুত্ব দেব। তাহলে I do not recall, I refer to কালাম। do not recall, কালাম বলছে যে আমি ঠিক মনে করতে পারি না যে আমার মা কতজন মানুষকে প্রতিদিন খাওয়াতেন। তাহলে কালামের মা কি করতেন? অনেক মানুষকে প্রতিদিন খাওয়াতেন। কিন্তু আমি এতটুকু নিশ্চিত যে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের মিলিয়ে যতজন ছিল তার চেয়ে অনেক বেশি বাইরের লোক আমাদের সাথে বসে খেত প্রতিদিন। ইমাজিন করো, মধ্যবিত্ত ফ্যামিলি, অথচ প্রতিদিন বাইরের লোককে খাওয়াতেন। আর কালাম দেখতো কি রে, আমরা 5 জন আর আমাদের থেকে ডবল লোক আমাদের সাথে বসে খাচ্ছে। কালাম কিন্তু এই বিষয়গুলো শিখতো, আর এইভাবে কিন্তু কালাম তার বিজ্ঞানের জগতে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন তার ফ্যামিলিকে দেখে। এই জন্য গল্পের নাম হচ্ছে স্ট্রং রুটস। অর্থাৎ পিতামাতা যদি কি হয়, শক্ত হয়, যেমন শেকড় যত গভীর হয় গাছটা কি তত দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি পিতামাতা যত হার্ড ওয়ার্কিং হবে ছেলে সেটা দেখে শিখবে। তাহলে এই যে বাক্যটি আমি বললাম, এই বাক্য থেকে এমসিকিউ আসতে পারে যে কালামের মা কতজন লোককে খাওয়াতেন। তাহলে এখানে লক্ষ্য রাখি যে ডু নট রিকলটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডেফিনিটের কি অ্যাক্টিভ ভয়েস, তাই না? এখানে দেখো পিপল সি, তো পিপলের পরে এখানে দেখবা হুম কথাটা উজ্জ্ব রয়েছে। পরের ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। আগেরটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ। আবার বাট দিয়ে শুরু হয়েছে, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউট অ্যাট উইথ আস। একটা কি? ভি2। তোমরা মনে রাখবে যে ভি2 হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এটার বাংলা অর্থ কি হয়? বাংলা ক্রিয়া শেষে থাকবে যে ততে তাম ললে লাম, খেয়েছিলাম, খেতাম। ওকে, তাহলে এর অর্থ কি? খেয়েছিল। হ্যাঁ, কালাম পরবর্তীকালে বলেছিলেন যে তার মা কোনোদিন জিজ্ঞেস করতেন না যে কোন ধর্মের মানুষ কোথা থেকে এসেছে। তিনি শুধু দেখতেন মানুষের ক্ষুধা। মানে যখন কালামের মা খাওয়াতেন আর কি, তিনি দেখতেন না এ কোন ধর্মের মানুষ, এটা কোন ধর্মের মানুষ। তিনি শুধু দেখতেন মানুষের ক্ষুধাটা, যে ওর খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। এই অন্নদান দেখেই কালামের ভেতরে দয়া ও মানবিকতা জন্মেছিল। ঠিক কি না বলো? আর আজকালকার আমাদের মায়েরা কি করে? কানে হেডফোন লাগাই দিয়ে বলে জিনে কি 4 দিন ও বাকি হ্যাঁ বাসের দিন, মানে বলে না, মানে হেডফোন লাগিয়ে দিয়ে তরকারি কাটতেছে। বলো তাদের পেট থেকে কি আশা করা যায়? কি বেরোবে? মানুষ না শয়তান? ইমাজিন করো কি বেরোবে। বর্তমান পরিস্থিতিকে তুমি লক্ষ্য করো। ও যদি ঝাল বাটে তবুও গান শোনে, ও যদি রান্না করে হাতা নাড়ে এভাবে তবুও কি করছে? ফেসবুকে মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছে। মানে লবণ দিতে গিয়ে ঝাল দিয়ে ফেলেছে, বেশি হয়ে গেছে। তখন বলে কেন নবীর সুন্নত জানো না? তুমি আমাকে কেন গালি দিচ্ছ? তুমি জানি শুনে ভুল করবে, তোমাকে গালি দিবে না? তাহলে আজকালকার মেয়েদের কাছ থেকে কি আশা করবো আমরা, যারা সব সময় কানে মোবাইল? কি আশা করবো? 2 দিন পরে তুমি বাবা মা হবে, তোমাদের পেট থেকে কি বেরোবে? বলো তুমি আমাকে বোঝাও। তো কালামের মা কিন্তু এরকম ছিলেন না। ওই জন্য দেখো আজকালকার যুগে বন্ধুরা, তোমাদের দেখে তোমাদের পিতামাতার পরিচয় হবে। আমরা তোমাকে দেখে তোমার পিতামাতাকে চিনবো, তোমার পিতামাতাকে দেখে তোমাকে নয়। কারণ রাস্তায় তো তোমরাই বেশি চলবে। তাই টু বি এ গুড মাদার ইউ হ্যাভ টু লিভ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ তোমাকে গেলে ছাড়তে হবে। তুমি মনে করছো আমি ভালো মা হতে চাই, অথচ আমার পেটে একজন আছে, আমি গান শুনতেছি, আমি প্রেগনেন্ট হয়েছি, আমি গান শুনতেছি, বা আমি লিসেনিং করতেছি কোনো গান, তা আমার ছেলেটা ও তো শুনতেছে ভেতরে না। তাহলে ভালো মা হতে চাইলে কালামের মায়ের কাছ থেকে শিক্ষা নাও যে কেমন মহিলা উনি ছিলেন। তাহলে উনি মানুষের ক্ষুধাটাকে দেখতেন,
ওই জন্য মাদার টেরেসা বলেছিলেন, ইফ ইউ ডোন্ট লাভ ইউর নেইবার্স ইউ কান্ট লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি তোমার প্রতিবেশীকে না ভালোবাসো, তাহলে ঈশ্বরকে ভালোবাসার কোনো অর্থই দাঁড়ায় না। এবার দেখো, নিজের জন্য বাঁচা হলো শুধু টিকে থাকা, কিন্তু আর অন্যের জন্য বাঁচা হলো প্রকৃত জীবন। যে থালা থেকে অন্যকে ভাগ দেওয়া হয়, সেই থালায় আশীর্বাদের কোনো অভাব হয় না বা কোনোদিনও অভাব থাকে না। তাহলে সব থেকে পরিচয় হলো বড় মন। একা খেলে শুধু পেট ভরে, সব থেকে মানুষের পরিচয় কি? তার বড় মনটা। একা খেলে কি হয়? পেট ভরে, কিন্তু অন্যকে খাওয়ালে তৃপ্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়, যেটা কালামের মায়ের মধ্যে ছিল। হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড, ইট কামস ফ্রম আওয়ার ওন অ্যাকশনস। তাহলে হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড, ইট কামস ফ্রম আওয়ার ওন অ্যাকশন। মানে সুখ শুধুমাত্র একটা রেডিমেড বিষয় না, এটা কি আমাদের কাজ থেকে আসে, আমাদের কাজগুলো, ভালো কাজগুলো থেকে আসে। যেমন কালামের মা তৃপ্তি পেতেন যখন বাইরের লোকদেরকে খাওয়াতেন, এই জন্য তাকে বলা হয় তিনি একদম প্রকৃত ধার্মিক, প্রকৃত মুসলিম। নেক্সট লাইন, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। যে আমার বাবা মাকে সবাই কি করত? আদর্শ দম্পতি হিসেবে গণ্য করত। মাই প্যারেন্টস রেফার্স টু কালামস প্যারেন্টস। রিগার্ডেড, এটা কি প্যাসিভ? মানে তাহলে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড পুরোটা একটা ফ্রেজ, মানে ফাইনাইট ফ্রেজ। এখানে যদি বলি স্যার ফাইনাইট ভার্ব কোনটা? ওয়ার। রিগার্ডেডটা এখানে কি? V3। অ্যাজ এন আইডিয়াল কাপল মানে আদর্শ দম্পতি। দেখো তারা কি ছিলেন? আদর্শ দম্পতি ছিলেন, ঠিক আছে? তার মানে কালাম তার পুরো জীবনে কোনোদিনও তার বাবা মায়ের মধ্যে কোনো ঝগড়া দেখেননি। আর আজকালকে তো আমি প্রতিদিন দেখি, ওটাই তো আদর্শ দম্পতি বাবা, একে অপরকে বুঝেছে। আর আজকাল কি হচ্ছে? ডিভোর্স, কোর্ট কাছারি সব চলতেছে। এমনকি ওয়াইফ স্বামীদের উপর হাত তুলতেছে, ওয়াইফরা স্বামীদেরকে তুই তোকারি করে কথা বলতেছে বর্তমান সমাজে। কিন্তু কালামের মা কোনোদিনও তার বাবাকে তুই তোকারি করেনি, এটা কালাম দেখেনি। তো কালাম কি শিখবে? কালাম ওরকম শিখবে, ঠিক কিনা বলো? তাহলে শেকড় যার মজবুত, গাছ কিন্তু তত লম্বা হবে। শেকড়কে মানে পিতা মাতাকে মজবুত হতে হবে। তাই ফেসবুক চালিয়ে কিন্তু ভালো সন্তানের আশা করা যায় না বন্ধুরা। ছাড়ো ওই বিষয়গুলো। মেসেঞ্জারে 10টা বয়ফ্রেন্ড রাখলে তোমার মেয়েও 10টা বয়ফ্রেন্ড রাখবে যখন তোমার মেয়ে বড় হবে, ঠিক কিনা? এইভাবে চলবে সমাজ। এইভাবে সমাজে ক্রাইম বাড়ার কারণ কি? আমরা নিজেরাই। তাহলে তারা একে অপরের পরিপূরক ছিলেন। পরিপূরক মানে কি? একে অপরকে বুঝতেন। এই শান্তি কালামকে, মানে কালামের মা বাবার এই শান্তি কালামকে ছোটবেলা থেকে স্থির মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি তার বাবার থেকে শৃঙ্খলা আর মায়ের থেকে মমতা, এই দুইয়ের সমন্বয়ে এক বিশাল ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তাহলে ডিসিপ্লিন আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমার ট্যালেন্ট আছে কিন্তু ডিসিপ্লিন নেই, আমার টাকা আছে কিন্তু ডিসিপ্লিন নেই, তাহলে কিন্তু হবে না। আজকের দিনের ছোট ছোট অভ্যাসগুলো আমাকে একদিন সফলতায় পরিণত করতে পারে। আমি যদি আজকে সকালবেলা উঠি, পড়াশোনা করি, অল্প করে যদি করি আমি কাজ, তাহলে এই অল্প কাজটা একদিন বড়তে পরিণত হতে পারে। পারে কি পারে না বলো? তাহলে আদর্শ দম্পতি হওয়ার জন্য হিরে জহরত লাগে না, শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসাই যথেষ্ট। কালামের শৈশব গড়ে উঠেছিল ভালোবাসার এক পবিত্র আশ্রয়ে। মা বাবাকে সম্মান করো, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকো। অর্থাৎ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলি। যার ফ্যামিলি আছে সে সব থেকে সুখী, আর যার ফ্যামিলিতে কোনো ঝগড়া নেই সে আরো সুখী। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। মাই মাদার্স লিনিয়েজ মানে কি? বংশধর। ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড অনেকটা। তাহলে কালামের এখানে মাই মাদার বলতে আশিয়াম্মার কথা বলা হচ্ছে। তাহলে আশিয়াম্মার ফ্যামিলি, কালামের মায়ের ফ্যামিলি কি ছিল? মোর ডিস্টিংগুইশড মানে অতীব খানদানি ছিল, সম্মানীয় ছিল। ওয়ান অফ আর ফরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। মানে ওয়ান অফ আর ফরবিয়ার্স মানে কালামের মায়ের একজন পূর্বপুরুষকে কি দেওয়া হয়েছিল? একটা টাইটেল দেওয়া হয়েছিল। কি টাইটেল? বাহাদুর। কে দিয়েছিল? ব্রিটিশরা। এটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, আবার এটা এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাহলে বেস্টেড মানে কি? দেওয়া, প্রদান করা, এটা V2। তাহলে এখানে হ্যাভিং বিন বেস্টেডটা কি? পারফেক্ট পার্টিসিপল মানে প্যাসিভ। মানে আরেকটা গ্রামার মনে রাখো, ওয়ান অফ মনে রাখবে বন্ধুরা বা ভাইরা, ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই কি হয় বলো? প্লুরাল ফর্মে। কালামের মা আশিয়াম্মার একজন পূর্বপুরুষ কি পেয়েছিলেন? বাহাদুর টাইটেল পেয়েছিলেন। কারা দিয়েছিল? ব্রিটিশরা দিয়েছিল।
কিন্তু বিয়ের পর তিনি যখন কালামের বাবার সাধারণ ঘরে এলেন, তখন তিনি তার আভিজাত্য বা অহংকার দরজার বাইরে ফেলে এসেছিলেন। সেই রকম একটা মেয়েদের সেটাই করা উচিত, যে বিয়ের পর আমি বাড়িতে অহংকার করেছি, শ্বশুর বাড়িতে করবো না। আমি যখন শ্বশুর বাড়ির দরজাটা পা দিয়ে পার হব, বাইরে কি করেছি সেটা ভুলে যাব, বাইরের জগৎ। কেন? শ্বশুর বাড়িটাই হচ্ছে আমার আসল জগৎ। কালাম নিজেও যখন ভারতরত্ন পেয়েছিলেন, তিনি কোনোদিনও অহংকার করেননি। কারণ কালাম কি করেছিল? অনেক কাজের জন্য, ভালো একটা কাজের জন্য বিজ্ঞানের জগতে কি পুরস্কার পেল? ভারতরত্ন। তবুও কালাম কিন্তু অহংকার করেনি। কেন? তার মাও তো কোনোদিনও অহংকার করেনি। তাহলে ছেলে কি অহংকার করবে? করবে না। ছেলেরা অবশ্যই মাকে দেখে শেখে। আসল আভিজাত্য রক্তে থাকে না। কি বললাম? আসল আভিজাত্য গৌরব তোমার রক্তে থাকে না, থাকে মানুষের আচরণে। বংশের পরিচয়ে বা বড় বংশের পরিচয় দেওয়া সহজ, কিন্তু নিজের কাজ দিয়ে বড় মানুষ হয়ে ওঠা কঠিন। আমি আমার বাবার পরিচয় দিচ্ছি, আমি বড় বংশের পরিচয় দিচ্ছি, কিন্তু আমি নিজের কাজ দিয়ে বড় হতে পারিনি, এটা লজ্জার বিষয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজের কাজে নিজেদেরকেই বড় হতে হবে, তাহলে সেটা হচ্ছে সম্মানের। ওই যে চায়ের দোকানে একটা ছোটু থাকে না, চা দেয়, তবু ওর পরিচয় কি? ছোটু, ও চা দেয়। ঠিক কি না বলো? আমাদের পরিচয় কি? যদি বলি এই তুই কি, এই আমার বাবাকে চিনিস, সবার আগে তোর বাবার নাম বেরোবে। তাই নিজের পরিচয় বাঁচতে হবে। এটার নামই হলো কি? জীবন, যেটা কালাম তার পিতামাতার কাছ থেকে শিখেছিলেন। যে গল্পগুলো সিরিয়াসনেসে থাকে, মুডে সিরিয়াস, সেটা সিরিয়াসনেস মুডে শিখতে হবে। হাসি মজাকের অনেক টাইম আছে। এই গল্প পড়ে যদি মানুষ না হতে পারি, জানি না এর পরের ভবিষ্যৎ তো আরো খারাপ হতে চলেছে। এরপরে কি গল্প অ্যাড করবে, হয়তো প্রেম ভালোবাসার অ্যাড, হয়তো কিভাবে নাম্বারিং করতে হয়, হয়তো কিভাবে পটাতে হয়, সব অ্যাড করে দেবে আমাদের সিলেবাসে। ওই জন্য এই গল্পটা আমাদের কাছে একটা অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, যেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে দেবে। নেক্সট লাইন, I was one of many children, a short boy. কালাম বলছে I was, নন অ্যাকশন বাক্য, one of many children। একটু আগে বললাম one of এর পরে চিলড্রেন কি প্লুরাল, কি আমি ছিলাম অনেক ভাই বোনদের মধ্যে একজন। a short boy মানে একটা ছোট্ট ছেলে। rather undistinguished looks, দেখতে খুব একটা আমি ভালো ছিলাম না। born to tall handsome parents, কিন্তু আমার পিতামাতা ছিলেন কি? দীর্ঘদেহী ও সুদর্শন। মানে আমি সুদর্শন ও লম্বা পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছিলাম। মানে আমার পিতামাতা অনেকটা দেখতে সুন্দর ছিল, আমি কিন্তু সুন্দর ছিলাম না। খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ড এমসিকিউর জন্য। সুজয়, ডোন্ট হেজিটেট মি। তার মানে এখানে ডিপার মিনিংটা কি বোঝাচ্ছে? মানে কালাম দেখতে খুব একটা, খুব চমৎকার কথা বলছি, মন দিয়ে শুনবে। কালাম দেখতে খুব একটা সুন্দর ছিলেন না, তার উচ্চতাও কিন্তু কম ছিল। ইন্টারভিউ বোর্ডে অনেক সময় তাকে অবহেলার চোখে দেখা হতো। তাহলে বেটো, অসুন্দর, একে কিন্তু অবহেলার চোখে দেখা হতো। কিন্তু তার মস্তিষ্ক হার না মানা মানসিকতা দিয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল কিনা? সে একটা নিজস্ব হেলিকপ্টার তৈরি করেছিল, তাকে মিসাইল ম্যান বলা হয়। তাহলে দেখো, কেউ আমাকে অবহেলা করলো চেহারা নিয়ে, আমার কি উচ্চতা নিয়ে, সেটা লজ্জার না। আমি নিজের ব্যাপারে কি ভাবছি, সেটাই আমার সব থেকে বড় কথা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখার চেয়ে বইয়ের পাতায় দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ দেখা বেশি সম্মানের। কি বললাম? ওপরের সৌন্দর্য ঘষা মাজা করে কি লাভ? আরে ভেতরের ট্যালেন্টকে ঘষা মাজা করো, তো সেটাই তো সব থেকে গর্বের, সেটাই তো বাবা মার পরিচয়ের মধ্যে পড়ে। তাহলে কালাম দেখিয়ে দিয়েছে আছে গোটা বিশ্বকে, যে দেখো আমি দেখতে সুন্দর ছিলাম না, কিন্তু আমি বিজ্ঞানী হয়েছি, দেখিয়ে দিয়েছে। তাহলে যারা বেটো, যারা দেখতে খারাপ, তাদের ভাগ্য কি খারাপ? নো, এটা ঈশ্বরের পরীক্ষা। ইট ইজ আ টেস্ট অফ গড। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। বাট চয়েসটা তোমার, তুমি কিভাবে চলবা, তুমি দুনিয়াতে কিভাবে অর্জন করবা, চয়েস তোমার। কালো রঙের মানুষও তার জ্ঞানের আলো দিয়ে বিশ্বের অন্ধকার দূর করতে পারে। কালাম প্রমাণ করেছেন সাধারণ চেহারার আড়ালে অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে। থাকে কি না? সাধারণ চেহারার আড়ালে কি লুকিয়ে থাকে? একটা অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে। প্রতিভা চেহারায় নয়, প্রতিভা অন্তরালে লুকিয়ে থাকে। দ্যাট ইজ কল্ড সাবস্টেন্স। এটাই হলো দ্রব্য, কি যা দেখা যায় না কিন্তু ফিল করা যায়। আমাদের সৌন্দর্য কোথায় থাকে? মনে থাকে। তাই মনের সৌন্দর্যটাকে ঘষা মাজা কর। উপরের সৌন্দর্যকে ঘষা মারা করার জন্য আমরা মেয়েরা এখন কি করছি? বাবার টাকা ধ্বংস করে ফেয়ার
ফেস ওয়াশ, লোটাস, হটাস, হিমালয়া, টিমালয়া ইউজ করছি। কেন? আর একটু ফর্সা হতে হবে, আর একটু মডার্ন হতে হবে। কেননা এই আধুনিক জামানায় তাল মিলিয়ে চলতে হবে না, তো কি লাভ হবে? তুমি উপরে সৌন্দর্য, তোমার ভেতরে সৌন্দর্য নাই। আরে সুন্দর তো তারাই, সুন্দর কিন্তু হ্যান্ডসাম ব্রিটিশরা না যে সাদা ধবধবে দেখতে। সুন্দর তো তারাই যারা ফ্যামিলির পাশে থাকে, যারা মানুষের পাশে থাকে, যারা বিপদ আপদে সমাজ প্রতিবেশীকে ভালোবাসে, তারাই প্রকৃত হ্যান্ডসাম, তারাই হচ্ছে প্রকৃত সমাজের একটা আদর্শ লোক। নেক্সট দেখো, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। তাহলে লিভড B2 পাস্ট ইনডেফিনাইট টেন্স, উই লিভড একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, লাইনটা অতীব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, অর্থাৎ যেটি তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। তাহলে এই বাক্যটা কমপ্লেক্সে আছে, তাহলে এখানে হুইচ ওয়াজটা আমাদের স্প্লিটিং এ কাজ করবে। তাহলে হুইচ ওয়াজটা করতে হবে কি ইট ওয়াজ, তাহলে স্প্লিটিং হয়ে গেল, আগের বাক্যটা রেখে দেবো। তাহলে এখানে দুটো ক্লজ, হুইচ ওয়াজ সাবঅর্ডিনেট ক্লজ, উই লিভড প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাব অ্যান্ড প্রিন্সিপাল মিলে কি তৈরি হয় ভাই? শিখিয়েছিলাম তোমাদের ক্লাস 11 কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে প্রথম ক্লজটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয় ক্লজটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা, ওটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অ্যানসেস্ট্রাল হাউস আর হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য 19th century, ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে। তার মানে কালাম বলছে যে রাষ্ট্রপতি হওয়ার পর কালামের জন্য দিল্লির বিলাসবহুল রাষ্ট্রপতি ভবন বরাদ্দ ছিল। তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি কোথায় থাকতে পারতেন? দিল্লিতে। তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন? 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007, মানে 2002 থেকে 2007 পর্যন্ত তিনি কি ছিলেন? 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের। তিনি সবসময় রামেশ্বরমের সেই পুরনো বাড়িটিকে ভালোবাসতেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও দিল্লিতে থাকেননি, আরামায়েশ করেননি, কারণ তার বাবাও তো করেনি। জয়নুল আবদিন তো কি ছিলেন? তিনি বিলাসিতাকে পছন্দ করতেন না। কে? জয়নুল আবদিন। ঠিক তেমনি কালামও রাষ্ট্রপতি হওয়ার পর দিল্লি থাকেননি, কোথায় ছিলেন? সেই রামেশ্বরমের ওই ছোট্ট দ্বীপ, অর্থাৎ তার ওই বাড়িটাকে তিনি ভালোবেসেছেন। কারণ যেখান থেকে আমি এসেছি সেই জায়গাটাকে আমি সম্মান দেব, যেখান থেকে বড় হয়েছি সেটিকে আমি সম্মান দেব। ওকে, কারণ সেখানে তার মা বাবার ঘাম আর শ্রম মিশেছিল। তিনি মনে করতেন সাফল্যের ওই ভিত্তি পুরনো বাড়িটাই, আমি সফল হয়েছি ওই পুরনো বাড়িটা থেকে, দিল্লি থেকে নয়। কিন্তু আজকে দেখো, আজকের মন্ত্রীদের দেখো, তারা এসিতে ঘুমায়, কিন্তু আমাদের কালাম স্যার কি ছিলেন? রামেশ্বরমে ছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরেও। এটাই হলো মানুষ, আর এরকম মানুষ পৃথিবীতে সমাজে দরকার, এরকম নেতা মন্ত্রী আমাদের দরকার, তবে আমাদের দেশ এগিয়ে যেতে পারে। কালাম হচ্ছে বার্নিং এক্সাম্পল, জ্বলন্ত উদাহরণ। নেক্সট, লার্জ পাক্কা হাউস। ইট ওয়াজ বলতে ওই কালামদের বাড়িটাকে ইন্ডিকেট করছে। ইট ওয়াজ নন অ্যাকশন সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ। এ লার্জ ফেয়ারলি পাক্কা হাউস, একটা ছিল বেশ বড় পাকা বাড়ি। ফ্রেজটা গুরুত্বপূর্ণ। মেড অফ, তৈরি হয়েছিল কিসে? লাইমস্টোন ব্রিক, অর্থাৎ ইট আর চুনাপাথর দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট, কোথায়? মসজিদ মোড়ের উপরে। ইন রামেশ্বরম, রামেশ্বরমে। তাহলে কালামদের এই বাড়িটা কি দিয়ে তৈরি? এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। ওকে, কি? মেড অফ লাইমস্টোন ব্রিক। কোথায় অবস্থিত ছিল? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে এই বাক্যটা সিম্পল সেন্টেন্সে লেখা, এখানে অ্যাক্টিভ ক্লজ ইট ওয়াজ, আমরা এটাকে স্প্লিটিং এর জন্য রাখছি, যে স্প্লিটিং করলে আবার মেড অফ থেকে আবার একটা বাক্য তৈরি হবে। ওকে, এটা স্প্লিটিং এর জন্য অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট লাইন, এবার ব্যাখ্যাগুলো শোনো। অর্থাৎ মসজিদ স্ট্রিটের সেই বাড়িতে সব ধর্মের মানুষ যাতায়াত করত। তাহলে কালামদের বাড়িতে সব ধর্মের মানুষ যাতায়াত করত। কালামের বাড়িটি ছিল সেই ঐক্যের প্রতীক। কিসের প্রতীক? ঐক্যের প্রতীক। ছোটবেলায় তিনি মন্দির আর মসজিদের মাঝে বড় হয়েছেন বলেই তিনি সব ধর্মকে শ্রদ্ধা করতে শিখেছিলেন। তাহলে শৈশব জীবনটাই হলো আমার আসল জীবন। শৈশবে যা শিখবো তার ফল ভবিষ্যতে পাবো। শৈশবে যেমন অভ্যাস করব তার ফল ভবিষ্যতে পাবো। যার শৈশব খারাপ তার ভবিষ্যৎ খারাপ। যেমন বললাম, বাড়ি শুধু পাথর আর ইটের নয়, এটা একটা ভালোবাসার মন্দির, যেখানে কি মানুষের হৃদয়ের কি তৈরি হয়? বন্ধন তৈরি হয়। অর্থাৎ মানুষের ভালোবাসা তৈরি হয় কোথা থেকে? বাড়ি থেকে। আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি না, আমি আমার পিতামাতাকে ভালোবাসি না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে বলছি আমার শাশুড়ি আম্মাকে, শ্বশুর আব্বাকে, আসসালামু আলাইকুম আম্মা, আপনি ভালো আছেন? শ্বশুর আব্বা, আপনি ভালো আছেন?
কি সুন্দর মধুর কথা, কিন্তু জীবনে আমি আমার বাবাকে সালাম করিনি, জীবনে আমি আমার মায়ের সাথে মিষ্টি করে কথা বলিনি, কিন্তু বলছি কোথায়? অন্য জায়গায় গিয়ে। এটা তো সফলতা নয়। তুমি তোমার ফ্যামিলিকেই ভালোবাসো না, আর তুমি শ্বশুর বাড়ি থেকে শ্বশুর তোমার আপন হয়ে গেল, তোমার শেকড় তো তোমার পিতামাতা, তুমি কিভাবে বড় হলে? তাহলে কালাম কিন্তু এটা করেননি, কেননা জীবনে বড় হতে গেলে পিতামাতার দোয়াটা অবশ্যই প্রয়োজন। যারা পিতামাতার মন কাঁদাবি বা পিতামাতাকে কষ্ট দিবি, তারা ভবিষ্যতে কোনোদিনও সফল হবি না, সফল হলেও সেখানে কোনো শান্তি থাকবে না। ইটস মাই চ্যালেঞ্জ, দেখে নিস একদিন। নেক্সট দ্য লাইফস দরকার নেই। নেক্সট লাইন, মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। বলছে আমার কঠোর নীতিপরায়ণ, অস্টিয়ার মানে কি সংযমী, হার্ড ওয়ার্কিং, ওকে, বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরামায়েশ, মানে এখানে ইনএসেন্সিয়াল মানে কি অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ মানে কি আরামায়েশ কি করতেন? ইউজ টু অ্যাভয়েড, ইউজ টু কখন ব্যবহার করি? অতীতকালের কোনো প্রতিদিনের করা কাজ, বাট রিসেন্টলি মানে অ্যাট প্রেজেন্ট আমি করি না, তখন আমরা ইউজ টু ভার্ব ওয়ান ইউজ করি পাস্ট ইনডেফিনিট টেন্সে। তার মানে কালামের বাবা এড়িয়ে চলতেন অপ্রয়োজনীয় কি বিলাস বেসন বা আরাম আয়েস, এড়িয়ে চলতেন। তাহলে এই লাইনের ডিপার মিনিং কি? এখান থেকে আমরা কি শিক্ষা নিব? কারণ এই গল্পটাই আমাদের টিচার। স্ট্রং রুটস অ্যাক্টস অ্যাজ আ টিচার, এটা আমাদের টিচারের মতো কাজ। স্ট্রং রুটস মিনস ওয়ে অফ লাইফ, স্ট্রং জীবনের পথ, এটা আমাদেরকে দেখিয়ে দেবে, দিশা দেখিয়ে দেবে আমি আমার লাইফটাকে কোন দিকে নিয়ে যাব। বিকজ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সবাইকে মরতে হবে, বাট ভালো কর্ম করে যদি না মরি, মরার পরে কি হবে সেটাও চিন্তা করতে হবে। নাচানাচি করার দিন শেষ, 9-10-এ নাচানাচি করেছি, বাট এখন নাচানাচি থামাও, অনেক হয়েছে, এবার নিজের দিকে তাকাও, নিজেকে নিয়ে ভাবো, অন্যকে নিয়ে ভাবার দিন শেষ। অপ্রয়োজনীয় জিনিস আর প্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছি। তাহলে কালামের বাবা চাইলে কি করতে পারতেন বলো? শৌখিন জিনিস কিনতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন এক কঠোর শৃঙ্খলিত জীবন। কারণ আমরা যদি কঠোর জীবনকে বেছে নেই, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। আমরা যদি কঠোরভাবে নিজের জীবনটাকে পরিশ্রম মানে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা একদিন মানুষ হতে পারবো। কিন্তু আমরা সবসময় কি ভাবি? আরামের জীবন, তাই আমরা মানুষ হতে পারিনি, আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। ওই জন্য প্লেটো আর এরিস্টটলের মধ্যে দ্রব্য সম্পর্কিত মতামত তৈরি হয়েছিল কি নিয়ে? মনুষ্যত্ব নিয়ে। সেদিন তো ক্লাসে পড়ালাম। অর্থাৎ কালাম নিজেও রাষ্ট্রপতি থাকাকালীন মাত্র 2টি সুইটকেস আর কিছু বই নিয়ে চলতেন। তিনি বড় কোনো শৌখিন জিনিস নয়, বরং সাধারণ ডাল ভাত আর পড়ার বই নিয়েই সুখী ছিলেন। হার্ড ওয়ার্কিং, আরামের বিছানা তোমাকে ঘুম দেবে, কিন্তু পরিশ্রমের বিছানা তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে শেখাবে। আবারও রিপিট করি, আরামের বিছানা তোমাকে ভালো একটা ঘুম দিতে পারে, কিন্তু পরিশ্রমের বিছানা তোমাকে তোমার স্বপ্ন পূরণ করে দেবে। তাই তোমরাই ডিসাইড করো কোন বিছানা তোমাদের প্রয়োজন। তার মানে অপ্রয়োজনীয় জিনিসের বোঝা বইলে তোমার জীবনের লক্ষ্য ভারী হয়ে যাবে। হালকা থাকো, তবেই উঁচু হতে পারবে। ধরো তোমার বাড়িতে 20,000 টাকা আছে, হ্যাঁ, তুমি 20,000 টাকা দামের স্মার্টফোন না কিনে তুমি সাধারণভাবে 10,000 টাকা দামের স্মার্টফোন কেনো, ওটা তো কাজ করা যায় কি যায় না? আর 10,000 টাকা তুমি সংসারের অন্য কাজে লাগাও। এইভাবে কালামের বাবা চলতেন। অপ্রয়োজনীয় বিলাস বেসনকে তিনি এড়িয়ে চলতেন। যে জীবনে চলার জন্য, জীবনে বাঁচার জন্য অত কিছু প্রয়োজন নেই, বাট আমাকে সেভ করে চলতে হবে, যতটুকু প্রয়োজন আমার ততটুকু আয়োজন। দামি মোবাইল বা বাইকের জন্য পাগল হয়ে সময় নষ্ট করো না তোমরা আজকালকার বর্তমানে ছেলেমেয়েরা। ছাত্র জীবনে যত কম বিলাসিতা করবে তোমাদের মেধা তত বেশি ধারালো হবে। সিম্পল লিভিং বাট হাই থিঙ্কিং। কালামের কি ছিল? সিম্পল লিভিং, মানে সহজ সরল জীবনযাপন করতেন, তার বাবাও সহজ সরল জীবনযাপন করতেন, কিন্তু হাই থিঙ্কিং ছিল, স্বপ্ন ছিল অনেক বড়। তাই কালাম কিন্তু এগিয়ে গিয়েছে। নেক্সট লাইন, হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড। তাহলে অল নেসেসিটিস বলতে সমস্ত প্রয়োজনীয় জিনিস, ওয়ার প্রোভাইডেড ফর মানে পাওয়া যেত, ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং চলতেন, কিন্তু তবুও তার পরিবারে এসব পাওয়া যেত কি? খাদ্যের, যথেষ্ট খাদ্যের জোগান, ওষুধ, পোশাক, মানে যেটা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেটা কিন্তু কালামের বাবা অতি পরিশ্রম করে তার ফ্যামিলিকে জোগান দিতেন। দামি সোফার প্রয়োজন নেই, কিন্তু পড়ার জন্য টেবিল তো আছে, পুষ্টিকর খাবার তো আছে। হ্যাঁ, আমাদের যে বাড়ি একদম টাইলস দেওয়া বানাতে হবে, বিশাল একদম রাজপ্রাসাদ বানাতে হবে, সেটা ম্যাটার করে না। আমাদের মনে রাখতে হবে যে আমরা কমন জিনিসগুলো পাচ্ছি কিনা, প্রয়োজনীয়, যেমন আমার পড়ার টেবিল দরকার আছে,
যেমন আমার পুষ্টিকর খাবার দরকার আমার আছে, যেমন ঔষধ প্রয়োজন আমার আছে, ব্যাস জীবনে চলার জন্য যথেষ্ট। অর্থাৎ জীবনকে সুন্দর করতে হলে দামি জিনিসের দরকার নেই, বরং সঠিক জিনিসের দরকার। তাহলে জীবনটা যদি আমরা সুন্দর করতে চাই, তো আমাদের কি দামি জিনিসের দরকার না সঠিক জিনিসের দরকার? কোনটা কোনটা দরকার বলো? দামি না সঠিক? সঠিক জিনিসের দরকার। কালামের বাবা বললেন যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তাহলে কালামের বাবা কালামকে কি বলেছিল? যে কালাম সিম্পল লিভিং মানে আমাদের সহজ সরল জীবন যাপন করা, আর চিন্তা ভাবনা অনেক বড়, থিঙ্কিং পাওয়ার আমাদেরকে বাড়াতে হবে। অর্থাৎ এখান থেকে শেখার বিষয় হলো অল্পতে সন্তুষ্ট থাকা। যা আছে, যেভাবে আছি, যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, সবসময় ঈশ্বরের প্রশংসা করব। কেননা আমাদের থেকেও আরো তো নিম্নমানের রয়েছে, তাই না? আমার থেকে নিচু কে আছে বলো, সবসময় এটা মনে রাখতে হবে। কিন্তু যখনই আমরা বেশি উঁচু হতে চাইবো না, তখনই কিন্তু আমরা ধ্বংস হবো। আল্লাহ বলেছেন যে তুমি নিচু হয়ে থাকবে, আল্লাহ তোমাকে টানে বড় করবে, আর তুমি বেশি উঁচু হয়ে থাকবা, আল্লাহ তোমাকে থাপড়ায় ছোট করে দেবে। এই কথাগুলো মাথায় রাখবা। বেশি উঁচু হতে চাইলেই কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। তো অল্পতেই আমাদের সন্তুষ্ট থাকা, বড় হওয়ার জন্য বিলাসিতা নয়, একগ্রতা প্রয়োজন, মানে মেডিটেশন, ধ্যান, থিঙ্কিং, এই কথাগুলো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে গ্রামাটিক্যাল যদি ব্যাখ্যা করা যায় যে ওয়ার প্রোভাইডেড ফর, এটা প্যাসিভে রয়েছে, তাই না? প্যাসিভ ভয়েস, তার মানে অ্যাক্টিভ কি হবে? যে হি প্রোভাইডেড ফর অল নেসেসিটিস। ইনফ্যাক্ট, নেক্সট লাইন, ইনফ্যাক্ট আই উড সে মাইন। নেক্সট, ইনফ্যাক্ট আসলে, আই উড সে আমি বলতে পারি, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। যে আমি বলতে পারি যে আমার শৈশব জীবনটা ছিল কি খুবই নিরাপদ। অর্থাৎ জিনিসপত্রের দিক দিয়ে বলো আর আবেগগত দিক দিয়ে বলো না কেন, আমার জীবনটা ছিল খুবই নিরাপদ। এখানে একটা লাইন দেখো, মাইন ওয়াজ, এই যে মাইন ওয়াজ, এই যে মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, তাহলে এখানে মাইনটা কি প্রোনাউন? ডাবল পজেসিভ। তো এটা তো সাবজেক্ট হিসেবে বসেছে, তাই না? তার মানে এখানে বোঝাচ্ছে মাইন বলতে মাই চাইল্ডহুড। এই গ্রামারটা মাথায় রাখবে, মাইন বলতে এখানে হচ্ছে মাই চাইল্ডহুড। ওকে, দ্য মাইন ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড যদি তুমি না বলো, তুমি এভাবে বলতে পারো যে মাই চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর। তার মানে যখন তোমরা দেখবে যে খিদে পেলে খাবার মিলবে এবং মন খারাপ হলে মা বাবা পাশে আছেন, তখন আমার শৈশব সিকিউর হবে। খিদে পেলে খাবার পাচ্ছ, মন খারাপ হলে বাবা মা পাশে আছে, এটা তো নিরাপদ শৈশব জীবন, যেটা কালামের ছিল। কালামের বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু খিদে পেলে খাবার পেত। তাহলে কালামের দুটোই ঠিক ছিল, খিদে পেলে খাবার পেত, মন খারাপ হলে বাবা মাকে পাশে পেত। এই জন্য তার শৈশবটা অনেকটাই ভালো ছিল, কালাম এগিয়ে গিয়েছে। শুধু টাকা থাকলেই শৈশব নিরাপদ হবে না, বাবা মায়ের ভালোবাসা, দোয়া, মানসিক সমর্থনও সমান জরুরি। কালামের বাবা মা তাকে সেই সম্পূর্ণতা দিয়েছিল। মনে রাখতে হবে যে এই লাইন থেকে অনেক প্রশ্ন আসতে পারে যে কালামের শৈশব জীবনটা কেমন ছিল, নিরাপদ ছিল কিভাবে, মেটেরিয়ালি আর হচ্ছে ইমোশনালি। এই বাক্যটা কি ছিল? আই উড সে, এখানে একটি ক্লজ ছিল, আই উড সে একটি ক্লজ আর মাইন ওয়াজ একটি ক্লজ, মানে এটা কমপ্লেক্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স, মানে এখানে নাউন ক্লজ রয়েছে। কি রয়েছে? নাউন ক্লজ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত রইল। তো যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পার্ট 2 তে দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।